অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। জনাব মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং আপনার বিশ্লেষণে ছোট করে একটু জানতে চাই নেপালের পরিস্থিতি আপনি আসলে কি দেখছেন, যে স্বপ্ন নিয়ে জেনজিরা রাস্তায় নেমেছিল, সুশীলা কার্কি সেই স্বপ্ন পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারবে, আপনার পর্যবেক্ষণ? জি ধন্যবাদ। এই বিষয়টা ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হবে যে জেন জির যে অ্যাক্টিভিটিস এই মুহূর্তে, যেটা সাউথ এশিয়ায় বাংলাদেশে একটা মুভমেন্টের মধ্য দিয়ে যেটা ইমার্জ করেছিল, এটা এখন একটা গ্লোবাল ফেনোমেনায় পরিণত হয়েছে। এবং এই গ্লোবাল ফেনোমেনাটাই বাংলাদেশের জন্য আমরা এটা গর্ব মনে করতে পারি। এখন বিষয়টা হচ্ছে, আপনি যেমনটি বললেন যে নেপালে এটি কতটুকু সাকসেসফুল হবে। আপনি জানেন যে নেপালের যে রাজনৈতিক পরিস্থিতি, যে নেপাল সরকারকে দুটো রাষ্ট্রের মধ্যে ব্যালেন্স করে কিভাবে চলতে হয়, চায়না এবং ইন্ডিয়া। তো এই ব্যালেন্সের কাজটি কতটুকু করতে পারবে এবং সেইটার মধ্যে আসলে নির্ভর করবে সেখানে কতটুকু সাকসেসফুল হবে। এবং মেইনলি জেনজি যে সেখানে এই রিভোল্ট করলো, এর মূল কারণটা হচ্ছে সেখানকার দুর্নীতি। এই আপনি জানেন যে এই যিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, তিনিও কিন্তু একটা দুর্নীতির মামলাগুলোর শুনানি করার জন্য তিনি কিন্তু নেপালে খুব জেনজির কাছে তিনি খুব আপসহীন একজন বিচারপতি, খুব নাম করা একজন বিচারপতি হিসেবে পরিচিত। সো তিনি এই দায়িত্বটা নেয়ার ফলে ইয়াং জেনারেশন এটি আশা করবে যে তারা সঠিকভাবে তারা এগুচ্ছে। এখন পর্যন্ত আমরা এইটুকু বলতে পারি। তো এই ডোমেস্টিক সিচুয়েশনের সাথে ওখানে যে ফরেন যে ইন্টারভেনশনের যে বিষয়টা আছে, চায়না এবং ভারতের সাথে যে ব্যালেন্স করার বিষয়টা আছে, দুটোর কম্বিনেশনের মধ্য দিয়ে আসলে সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো যে আসলে ঠিক কতটা সফলতার দিকে যাচ্ছে তরুণ সমাজের এই এক্সপেকটেশন, তারা যেটা করেছিল এবং তারা যে এখানে নতুন সরকার ব্যবস্থা তারা নিয়ে আসলো, সেটার উপর মূলত নির্ভর করবে। সেজন্য আমাদেরকে আসলে আরো কয়েকদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেমন আমরা দেখলেন যে ভারত এখানে খুব সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আপনি জানেন যে সাবেক যে প্রধানমন্ত্রী সেখানকার যিনি পালিয়েছেন, তিনি কিন্তু ভারত সফরের একটা পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনার কথা যদি আমরা আরো ব্যাখ্যা করি, তিনি কিছুদিন আগে চীন সফরও করেছিলেন যে নেপালের একটা বর্ডারকে কাজে লাগিয়ে চায়না আর ভারতের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক সেখানে তৈরি করা যায় কিনা, এবং সেটার বিরুদ্ধে কমপ্লেইন করার জন্য কিন্তু তিনি চায়না সফর করেছিলেন এবং ভারত সফরেরও তার কথা ছিল। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিপ্লোম্যাটিক একটা এখানে বার্গেনিং চলছিল, সেটা কিন্তু পুরোপুরি ভেস্তে গেল। এখন নতুন সরকার এসে সেই বিষয়গুলোকে কিভাবে ডিল করবে, সেই পুরো বিষয়টার উপর নির্ভর করবে। হ্যাঁ, এবং অনেক কিছু আসলে একটু সময়ের অপেক্ষা আমাদেরকে করতে হবে। আমি এখানে জনাব আবু সাইদ খান কতগুলো ইন্টারেস্টিং পয়েন্ট আপনাকে নজর আনতে চাই। ধরুন, শেখ হাসিনা রেজিমে যখন পতন ঘটে, তার আগে শেখ হাসিনা ভারত সফর করেছিলেন, এরপর চীন সফর করলেন, কেপি শর্মা আলী তিনি একই কাজ করলেন এবং আমরা দেখতে পেলাম এখানে জেনজির যে দাবি সেটা ধীরে ধীরে দানা বাঁধছে। অত্যন্ত যৌক্তিক দাবিতে তারা রাস্তায় ছিল, আমলে দেওয়া হচ্ছিল না, সেখানে একই ঘটনা ঘটলো। আমাদের এখানের মন্ত্রীদের, সাবেক মন্ত্রীদের জেলখানায় ঢোকানো হলো, কেউ পালালো, আর তাদেরকে রীতিমতো হেনস্থা করা হলো, হেলিকপ্টারে ঝুলে ঝুলে গেল। সব কিছু একই রকম। অনেকে চিন্তা করছেন কোন জায়গাটাতে গিয়ে দুটো আন্দোলনের জায়গাটাকে আপনি একটু আলাদা করবেন এবং যে স্বপ্ন নিয়ে তারা শুরু করেছেন, আপনার মনে হয় কিনা হ্যাঁ সেটা একটা রূপ পাবে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে দুটা প্রতিবেশী বিরোধ রাষ্ট্র, মানে ভারত এবং চীনকে ব্যালেন্স করার বিষয়, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সত্য। এবং বাংলাদেশও কিন্তু এই জায়গাটাকে মাথার ভিতরে রেখে, বিবেচনায় রেখেই তাদেরকে পথ চলতে হয়, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের মতো দেশ যেখানে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয় কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেগুলো পূরণ করা সম্ভব হয় না, এটা বাংলাদেশের ক্ষেত্রে হয় না এবং নেপালের ক্ষেত্রে হয় না। আরেকটা হলো নেপাল খুব, যেমন ধরুন যে বাংলাদেশের যদি সংগ্রামের ইতিহাস ইত্যাদি, এটা শতবর্ষ ইতিহাস আছে, কিন্তু নেপাল 90-এর আগে একটা হিন্দু রাষ্ট্র এবং রাজতন্ত্র। তো এই 90-এর মধ্য দিয়ে 30-35 বছরের মধ্য দিয়ে তারা একটা পরিবর্তন চাইছে, দ্রুত পরিবর্তন চাইছে, যতটা পরিবর্তন হতে পারছে না। আর একটা হচ্ছে যে সেখানে একটা দুর্নীতি তো সব জায়গায় আছে, এই আমাদের দেশগুলো থেকে সব দেশে এই দুর্নীতি আছে। তো সেখানে দেখছে যে তাদের যে সীমাবদ্ধতা, জনজীবনের উন্নতি ঘটছে না, কিন্তু কিছু মানুষের চেহারার পরিবর্তন হয়ে যাচ্ছে।
তো সেই ক্ষোভ এবং যন্ত্রণা থেকে তো তারুণ্য বিদ্রোহ করছে। একদম। এবং সেই বিদ্রোহটার পরিণতি হচ্ছে এখানে দ্রুত সেখানে একটা ব্যবস্থা, প্রশাসনিক রাষ্ট্রিক ব্যবস্থা গড়ে উঠছে না। যদিও এখানে একটা ইতিবাচক দিক হচ্ছে, যেমন আমাদের এখানে 15 বছর নির্বাচন হয়নি, একদম। ওখানে সরকার পরিবর্তন ঘটছে, কিন্তু তাহলে কেন নির্বাচন এরকম- হচ্ছে এরকম অভ্যুত্থান কিন্তু হলো? না, এখানে নির্বাচনটা হচ্ছে, কিন্তু পুরো আকাঙ্ক্ষা এবং মানুষ তো স্বপ্ন, তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তার বিশেষ করে অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে তো তরুণরা নামে। সব রাজনৈতিক দল ব্যর্থ। সব রাজনৈতিক দল হ্যাঁ ব্যর্থতার কাতারে দাঁড়িয়েছে, এর মানে তারা সবাই ব্যর্থ হয়ে গেছে তা না। তো তাদের একটা চেষ্টা আছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা যতটা সেটা হয়নি। আর একটা হলো দুর্নীতির বাইরে কেউ থাকতে পারছে না। ছোট করে যদি আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিনিট খানেক বোধহয় হাতে আছে, সেটা হচ্ছে যে ধরুন গণতান্ত্রিক কালচারটা তাদের দেশে আছে, ইলেকশন হয়, আমরা তো সেটা ছিল না। এখন ইলেকশন হওয়ার পর একটা দল চলে গেল, আরেকটা দল আসলো, এবং দুটোই ব্যর্থ হলো। কিন্তু গণতান্ত্রিক কালচার মানে ইলেকশন না শুধু, আচ্ছা, মানে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি সেটা ধারণ করা তো একটা সময়ের ব্যাপার। সেখানে একটা ফিউডাল সোসাইটি ছিল, মানে একটা রাজতন্ত্র ছিল, সেখানে একটা হিন্দু রাষ্ট্র ছিল। তো সেখান থেকে গণতন্ত্রকে নির্বাচন, হ্যাঁ তারা নির্বাচনটা প্র্যাকটিস করতে পারছে, কিন্তু নির্বাচনই তো শেষ কথা না। তাদের তো নির্বাচনের পর দল বদল হলো, কেউ সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, পারছে তার মানে ওই দলগুলো ব্যর্থ। এবং এই দল বদল করার পিছনে কিছু মানে প্রতিবেশীদেরও কিছু হাত আছে একদম। এবং এই সে নেপালের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য, যে নেপালে প্রতিবেশীরা দেখে তাদের মতো করে তারা পরিচালনা করার চেষ্টা করছে। কেননা নেপালে যখন রাজা ছিল এবং রাজতন্ত্র ছিল, তখন কিন্তু প্রতিবেশী দেশ বলতে আর আপত্তি নেই, ভারত তাদেরকে পরিচালনা করেছে এবং তাদের উপর ছোঁয়ার হয়েছিল। কিন্তু সে তারপরে এখানে ভারত ক্ষুব্ধ, সেখানে চীনের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছে।